সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান চায় বাংলাদেশ, জাতিসংঘে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান উপদেষ্টা। শান্ত হওয়ার পথে খাগড়াছড়ির পরিস্থিতি, দাবি পূরণের আশ্বাসে যুগ্ম ছাত্র জনতার অবরোধ স্থগিত। অনিয়ম ও দুর্নীতিতে আর্থিক খাতে তৈরি হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এদের শাস্তি নিশ্চিতের দাবি। পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি, পিআরে অশান্তি বাড়ে বলছে বিএনপি। শুরুতেই রোহিঙ্গা সংকট প্রসঙ্গ। রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চান। এই সমস্যার একমাত্র শান্তিপূর্ণ পথ হলো তাদের প্রত্যাবাসন শুরু করা, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের সম্মেলনে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন আন্তর্জাতিক সুরক্ষার ব্যয় বহন করার চেয়ে অনেক কম সম্পদ সাপেক্ষ হবে। ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে কার্যকর উদ্যোগ অনুপস্থিত এবং আন্তর্জাতিক সহায়তাও মারাত্মক ঘাটতির মুখে। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন সহ 7 দফা সুপারিশ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ আয়োজিত বৈঠকে 75টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। রোহিঙ্গারা বারবার স্পষ্ট করেছেন তারা নিজ দেশে ফিরতে চান। তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে সাম্প্রতিক সংঘাত থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গাদের দ্রুত ফিরতে দেওয়া প্রয়োজন। রোহিঙ্গা গণহত্যা শুরু হওয়ার 8 বছর পেরিয়ে গেলেও তাদের দুর্দশা অব্যাহত রয়েছে। সংকট নিরসনে কার্যকর উদ্যোগ অনুপস্থিত এবং আন্তর্জাতিক সহায়তাও মারাত্মক ঘাটতির মুখে। রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, সমাধানও সেইখানেই রয়েছে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার ও আরকান আর্মির উপর কার্যকর চাপ প্রয়োগের আহ্বান জানাচ্ছি, যেন তারা অবিলম্বে রোহিঙ্গাদের উপর নিপীড়ন বন্ধ করে এবং দ্রুত প্রত্যাবাসনের উদ্যোগ গ্রহণ করে। খাগড়াছড়ি সদর ও গুইমারার পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। মঙ্গলবার চতুর্থ দিনের মতো চলছে যুগ্ম ছাত্র জনতার ডাকা সড়ক অবরোধ ও প্রশাসনের জারি করা 144 ধারা। দাবি পূরণের আশ্বাসে আজ রাত 11টা থেকে 5 অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করেছে যুগ্ম ছাত্র জনতা। এদিকে খাগড়াছড়ি অশান্ত করার জন্য সেনাবাহিনী, ইউপিডিএফ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ফ্যাসিস্টদের দায়ী করেছেন। জুম ছাত্র জনতার পক্ষ থেকে সোমবার দুপুরে খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি ঢাকা মহাসড়কে অবরোধ শিথিলের ঘোষণা দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। মঙ্গলবারও যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে অচল হয়ে পড়েছে আভ্যন্তরীণ সড়ক যোগাযোগ। তবে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। খাগড়াছড়ি শহর, শহরতলি ও গুইমারার অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। 144 ধারা চলমান থাকায় নিরাপত্তা কড়াকড়ির কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। রাস্তায় সেনাবাহিনীর টহলের পাশাপাশি বিজিবি ও পুলিশ মোতায়েন রয়েছে। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, জুম ছাত্র জনতা অবরোধ তুলে নিলেই 144 ধারা প্রত্যাহার করা হবে। গুইমারার রামেশু বাজারে সংঘটিত সহিংসতার ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। সেনা কর্মকর্তারা জানিয়েছেন, খাগড়াছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন ঝুঁকিমুক্ত। ধর্ষণ ঘটনাকে পুঁজি করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে ইউপিডিএফ। খাগড়াছড়ি শহরের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ঝুঁকিমুক্ত। খাগড়াছড়ি শহরে আমাদের 144 ধারা কার্যকরে সেনাবাহিনী তৎপর আছে এবং আমরা এই শহরে অপ্রীতিকর ঘটনা আশা করি ঘটার কোনো সম্ভাবনা আপাতত নেই। এখানকার ছাত্র যুগ্ম জনতা তারা তাদের ব্যানারে এবং এটা সম্পূর্ণভাবে ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহ এই পুরো ঘটনাকে কেন্দ্র করে তারা প্রথমে শান্তি প্রিয় খাগড়াছড়িবাসীকে নিয়ে প্রতিবাদ করার চেষ্টা করে। সর্বোপরি ইউপিডিএফ সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে একমাত্র তারাই এখানে সকল কিছু কন্ট্রোল করবে। তো আমরা এই ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন এবং বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এই অঞ্চলকে স্থিতিশীল রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন,
দুর্গাপূজা যেন ভালোভাবে পালন করতে না পারে সেজন্য খাগড়াছড়ি অশান্ত করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা। তারা যেন উদযাপন করতে না পারে এবং তারা যেন এটা যেন ভালোভাবে না করতে পারে, এইটাও ছিল কিছু কিছু লোকের উদ্দেশ্য। এইটাই তারা করার চেষ্টা করতে, বাট তারা সফল। 23 সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের পাহাড়ি এক স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনার জেরে রবিবার গুইমারায় সহিংসতায় 3 জন পাহাড়ি নিহত হন। এতে সেনা কর্মকর্তা সহ বহু পাহাড়ি ও বাঙালি আহত হন। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। আর্থিক খাতের দুর্নীতি, অনিয়ম, লুটপাট দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো লুটেরা ব্যবসায়ী গোষ্ঠী তৈরি করেছে। এদের শুধু ব্যাংক অ্যাকাউন্ট জব্দ নয়, শাস্তির আওতায় আনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। মঙ্গলবার পলিসি রিসার্চ ইনস্টিটিউটের আলোচনা সভায় এসব কথা বলেন তারা। অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সঠিক পথে আছে বলে জানান সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। মাসিক মাইক্রো ইকোনমিক হাইলাইটস নিয়ে মঙ্গলবার আলোচনা সভার আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই। এতে মূল প্রবন্ধ উপস্থাপনকালে পিআরআই এর মুখ্য অর্থনীতিবিদ বলেন, রাজনৈতিক শক্তি ও অর্থনৈতিক শক্তির স্বার্থটা যখন এক হয়ে যায় তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো অনেক কোম্পানি তৈরি হয়। দেশে ইতোমধ্যে 10 থেকে 15টি ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিহ্নিত করা হয়েছে। এগুলো বাংলাদেশের অর্থনীতিকে তলানির দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। অর্থনৈতিক প্রতিষ্ঠানের স্বাধীনতা এবং দক্ষতা যদি আমরা না রক্ষা করতে পারি, স্পেশালি an important institution like Central Bank, বাংলাদেশে আবারও নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি জন্মগ্রহণ করতে পারে। বক্তারা জানান, কোনো দেশে অর্থ পাচার বন্ধ থাকে না, তবে বাংলাদেশের ব্যর্থতা এটি নিয়ন্ত্রণ করতে না পারা। অর্থ পাচার বন্ধে বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার পরামর্শ দেন তারা। এটাকে যদি বন্ধ করতে হয়, সত্যিকার অর্থে ইনস্টিটিউশন হিসেবে বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এবং সেই জায়গাটা গভর্নরকে বাইরে থেকে নিচ্ছি আমরা, কিন্তু ভেতরেও হিউম্যান রিসোর্সের জায়গায় বিল করতে হবে। কোনো বিশ্বের কোনো দেশে অর্থ পাচার বন্ধ থাকে না, এটা থাকে না। এইটার মধ্যে আমাদের মূল ব্যর্থতা যেটা সরকারের, বেসরকারি খাতের, আমাদের সবার, সেটা হচ্ছে আমরা স্বাস্থ্য এবং শিক্ষা, এই দুইটা যে জাতির মেরুদণ্ড, এটাই আমরা ভেঙে চুরমুর করে দিয়েছি। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন বলেন, বিগত সরকারের সময় দেশে বড় ধরনের দুর্নীতি হয়েছে, তবে বর্তমান সরকার এখন পর্যন্ত সঠিক পথে রয়েছে। পলিটিক্যাল পাওয়ার এন্ড অর্থনৈতিক পাওয়ার, তাদের স্বার্থ যখন এক হয়ে যায় তখন এই ব্যাপার। কিন্তু এই জন্য বললাম যে 10, 12, 15টা ওয়ার্স্ট গ্রুপ, ওয়ার্স্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আইডেন্টিফাই করা হয়েছে অলরেডি। তাদেরকে পাঠিয়ে, তাদেরকে শাস্তি দেবে। তিনি আরো বলেন, শুধু সম্পদ জব্দ করাই যথেষ্ট নয়, এই সম্পদ উদ্ধার করে সরকারের খাতায় নিয়ে আসা জরুরি। জব্দ করে এটা সরকারের খাতায় নিয়ে আসতে হবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ 5 দফা দাবিতে দ্বিতীয় দফায় 12 দিনের যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা বলেন, সরকার গণদাবি উপেক্ষা করলে রাজপথে নামতে বাধ্য হবেন তারা। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনার পাশাপাশি 5 দফা দাবিতে সম্প্রতি বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জামায়াত সহ কয়েকটি দল। দাবির মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, নির্বাচনে পিআর পদ্ধতি চালু, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, সরকারের জুলুম নির্যাতন ও গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। মঙ্গলবার পৃথক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ 5 দফা দাবিতে 12 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করে। দল দুটির নেতারা জানান, জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে, অন্যথায় রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। দাবি আদায় হবে এবং দাবি আদায় করে আমরা নির্বাচনে যাব। আমরা পজিটিভ লাইনে চলতে চাই। আমাদের কর্মসূচিতে যদি তাদের দায়বোধ জাগ্রত না হয়, তাহলে সতর্ক করে বলছি, বাংলাদেশের মানুষ দাবি আদায় করার পদ্ধতি জানে। জামায়াত নেতা বলেন, দলের নতুন লোগো পরীক্ষামূলক, এটি চূড়ান্ত নয়। আর ইসলামী আন্দোলনের নেতারা বলেন, প্রধান উপদেষ্টার বিদেশ সফরে 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে যাওয়া বৈষম্যমূলক আচরণ। এই যে লোগো আপনারা দেখেছেন, এটা আমাদের চূড়ান্ত লোগো নয়, এটা প্রস্তুতির মধ্যেই
একটা পরীক্ষামূলকভাবেই আমাদের ওখানে একটু প্রতিস্থাপন করা হয়েছিল। এটা আমাদের চূড়ান্ত লোগো নয়। আমরা লোগো যখন চূড়ান্ত করবো তার ব্যাখ্যা ইনশাআল্লাহ গণমাধ্যমে দেব। সরকার 3টা রাজনৈতিক দলের 6 জন প্রতিনিধিকে নিল, এটা কোন বিবেচনায়? এখানে তো শুধু 3টা রাজনৈতিক দল নির্বাচন করবে না, অন্যান্য রাজনৈতিক দল নির্বাচন করবে। এর আগে একই দাবিতে 18, 19 ও 26 সেপ্টেম্বর 3 দিনের কর্মসূচি পালন করে দলগুলো। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টির ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ কাজে দেশি বিদেশি শক্তির সক্রিয়তা অনুমান করা যায় বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, পিআর পদ্ধতি হচ্ছে একটা পার্মানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি। তিনি জানান, পিআর পদ্ধতির বিভিন্ন দেশে দেখা গেছে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান থাকে সব সময়ের জন্য। কেউ কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান। এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে, দেশি বিদেশি শক্তি সক্রিয়, সেটা আমরা অনুমান করতে পারি। কিন্তু বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ শর্ত পূরণ করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, 2টি দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে, 12টি দলের বিষয়ে অধিকতর যাচাই বাছাই করা হবে। জাতীয় নাগরিক পার্টির প্রতীক নিয়ে একটা বিষয় অনিষ্পন্ন আছে, যে ওনারা যে প্রতীকটা চেয়েছেন সে প্রতীকটা আমাদের প্রতীক সংক্রান্ত যে বিধিমালার তফসিল নেই, এবং না থাকার কারণে আমরা ওনাদের কাছে একটা প্রতীক মানে নিশ্চিত করার জন্য আমরা একটা চিঠি দিব। জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের সক্ষমতা অর্জন পুলিশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এমনটাই জানালেন আইজিপি বাহারুল আলম। তাই 1.5 লাখ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে তিনি জানান, সারা দেশে 31,650টি পূজা মণ্ডপ রয়েছে। সব মণ্ডপকে সমান গুরুত্ব দিয়ে নিরাপত্তা দিচ্ছে পুলিশ। আমি অত্যন্ত কৃতজ্ঞ। শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পূজা নিরাপত্তা নিয়ে কথা বলেন আইজিপি। জানান, মণ্ডপে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। একজন জামাত কর্মী পরিচয় দিয়ে পূজা মণ্ডপে গিয়ে গান বন্ধ করতে বলা, হাত দিয়ে প্রতিমায় ধাক্কা দিয়ে একটা অংশ ভেঙে ফেলা, এরকম প্রচুর 49 15টা মামলা 19 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি জানান, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দুর্জনরা যাই বলুক, আমরা মনে করি আমরা পারবো। উই আর ভেরি মাচ কেপেবল, এতে আমার কোনো সন্দেহ নেই। আমরা 1,50,000 অ্যাকচুয়ালি ওয়াই আর উই ট্রেনিং, এইরকম বিপুল সংখ্যায় পুলিশের প্রশিক্ষণ একই সাথে, ইট নেভার এভার হ্যাপেন্ড, কখনোই হয়নি। আমরা কেন করছি? আমরা প্রশিক্ষণের যে 3টা এলিমেন্ট আছে, যে তাদেরকে আইন কানুন বিধি কিছুটা শেখাবো, তাদেরকে প্র্যাকটিক্যাল ভোটিং, ইলেকশনিয়ারিং এবং প্রোটেকশন সিকিউরিটি কেমন যে শেখাবো। উদ্দেশ্যমূলকভাবে পার্বত্য অঞ্চল অস্থিতিশীল করা হচ্ছে বলছেন পুলিশের এই শীর্ষ কর্তা। মানে গাফিলতিটা কোথায় আমাদের? কেন এই জিনিসটাকে কেন এত বড় করা হচ্ছে? মানে ধর্ষণের ঘটনা অফকোর্স একটাও না হওয়া উচিত সারা দেশে। এখন ওইটা তো একমাত্র ঘটনা নয় যে সারা দেশে ঘটেছে, আরও তো ঘটছে। কিন্তু দেখেন, কোথাও তো এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে না। মানে যারা অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে, তারা এই ছোটখাটো একটা ইস্যু নিয়ে দে আর ট্রাইং টু ব্লো ইট আপ। আসলে তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপিতে যোগ দেওয়া কয়েকজন বাংলাদেশের তথ্য পুলিশের কাছে রয়েছে বলে জানালেন আইজিপি। আমরা সাভারের একজনকে পেয়েছি, যিনি টিটিপিতে যুদ্ধে অংশগ্রহণের জন্য গিয়েছিলেন। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।
কুমারী পূজা আর ধর্মীয় আনুষ্ঠানিকতায় চলছে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী। মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার আরাধনায় মগ্ন ভক্ত অনুরাগীরা। ঢাক ঢোল আর উলুধ্বনিতে মুখর রাজধানীর রামকৃষ্ণ মিশন। চলছে দেবী দুর্গার বন্দনা। মঙ্গলবার সকালে বাদ্য ও মন্ত্রপাঠে শুরু হয় মহা অষ্টমীর আনুষ্ঠানিকতা। ভোর থেকে এই মণ্ডপে ভক্ত অনুরাগীদের ঢল নামে অর্পণ করেন দুর্গতিনাশিনী দেবীর চরণে পুষ্পাঞ্জলি। নানা আনুষ্ঠানিকতায় মানবতা, দেশ ও বিশ্বের শান্তি কামনা করেন দুর্গা ভক্তরা। বাংলাদেশে থাকি তো ধৈর্য চাইছি, যাতে ধৈর্য ধরতে পারি। সবসময় যে প্রার্থনা করি যাতে সবাইকে নিয়ে ভালো থাকি, সুস্থ থাকি। দেবীর কাছে যা চেয়েছি, মানে দেশের সকলের শান্তি। মহা অষ্টমীর দিনে আমাদের একটা আলাদা অনুভূতি আছে। সেই আলাদা অনুভূতিটাই হচ্ছে যে কুমারী দেবীর পূজা করা। দুর্গাপূজা দেশে তেমন করা হয় না, তো আমি খুব লাকি অনুভব করছি যে আজকে আমি করতে পেরেছি পূজাটা। নির্বাচনে আগে এবং পরে সংখ্যালঘুদের উপর বিভিন্ন প্রকারের নির্যাতন হয়ে থাকে, যেটা আসলে আমাদের কাম্য নয়। বরাবরের মতো আয়োজন করা হয় কুমারী পূজা। প্রতীকী কুমারী দেবী হিসেবে 6.5 বছরের লাবণ্য চ্যাটার্জির চরণে অর্ঘ্য দেন সনাতন ধর্মের অনুসারীরা। সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুক, এটাও বলে দিয়েছি। মায়ের আশীর্বাদ আজকে আমরা পেয়ে গেছি। অত্যাচার থেকে এই ত্রিভুবনকে রক্ষা করার জন্যে দেবতারা সবাই এই দেবীর জাগরণ চেয়েছিলেন এবং দেবতাদের প্রার্থনাতে, তাদের স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া দুর্গা রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি মহিষাসুরকে বধ করেছিলেন। বুধবার মহানবমী, পরদিন বৃহস্পতিবার বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ নাকচ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক প্ল্যাটফর্ম জেটিওতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশে হিন্দু বিদ্বেষে কোনো সহিংসতা নেই। অভিযোগগুলোকে ভুল তথ্য উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমানে ভারতের বিশেষত্বগুলোর একটি হলো ভুয়া খবর। সাক্ষাৎকারে জাতীয় নির্বাচনে বিলম্ব, রোহিঙ্গা সংকট ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়। জুলাই আগস্ট আন্দোলনে দেশের 41 জেলার 438টি স্পটে হত্যাকাণ্ড ও 50টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে। মঙ্গলবার ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় দেয়া সাক্ষ্যে এ তথ্য জানান মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। মামলার 54তম ও শেষ সাক্ষী তিনি। সবকিছুর মূলে ছিল ক্ষমতায় নির্যাতন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। গত 3 আগস্ট থেকে শুরু হওয়া সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ পর্যায়ে। মামলায় শেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। শুনানিতে তিনি বিবিসি ও আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত জুলাই আন্দোলনের নৃশংসতার জব্দ করা ভিডিও চিত্র প্রদর্শন করেন। আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। তদন্ত কর্মকর্তা জানান, জুলাই আগস্টের আন্দোলন চলাকালে দেশের 41 জেলার 438টি স্পটে হত্যাকাণ্ড হয়েছে, আর মারণাস্ত্র ব্যবহার হয়েছে 50টিরও বেশি জেলায়। সারা দেশের 41টা ডিস্ট্রিক্টের 438টা স্পটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। যে বক্তব্য তদন্তকারী কর্মকর্তা আজকে তার বক্তব্যের শুরুতে দিয়েছে, 50টি জেলার বেশি জেলাতে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, গুলি করা হয়েছে আন্দোলন দমনে। তৃতীয় দিনের সাক্ষ্যে তদন্ত কর্মকর্তা আরও জানান, জুলাই আন্দোলন সহ গত 15 বছরে যত হত্যা, খুন, জখম, অপহরণ, গুম, নির্যাতন, পাতানো নির্বাচন ও জঙ্গি নাটক হয়েছে, সবকিছুর মূলে ছিল ক্ষমতায় টিকে থাকা। এই সরকারকে টিকিয়ে রাখার জন্যই, অর্থাৎ শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য মানুষ খুন করা, মানুষকে গুম করা, মানুষকে হত্যা করা, নাশকতা করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়া, জঙ্গি নাটক, যে প্রক্রিয়া যখন যেটা তার কাছে সুইটেবল মনে হয়েছে তিনি সেটা করেছেন। এই মামলায় 81 জনের জবানবন্দি নেয়ার কথা থাকলেও তদন্ত কর্মকর্তা সহ মোট সাক্ষ্য নেওয়া হচ্ছে 54 জনের। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।
বেসরকারি ব্যবস্থাপনায়ও আগামী বছরের হজের জন্য 3টি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এই প্যাকেজের ঘোষণা দেন। বিশেষ হজ প্যাকেজ 51,000 টাকা বাড়িয়ে 7,50,000 টাকা ও সাধারণ হজ প্যাকেজ 27,000 টাকা বাড়িয়ে 5,50,000 এবং সাশ্রয়ী হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে 5,10,000 টাকা। হাজিদের খাবার ও কোরবানির খরচ প্যাকেজের বাইরে থাকলেও এবার বেসরকারি ব্যবস্থাপনায় উন্নত সার্ভিসের জন্য এই দুটি প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনা হজ যাত্রীদের জন্য খাওয়া ও কোরবানি সহ 3টি প্যাকেজ। প্রথম বিশেষ হজ প্যাকেজ, যার সর্বমোট মূল্য 7,50,000 টাকা, সাধারণ হজ প্যাকেজ যার সর্বমোট মূল্য 5,50,000 টাকা, সাশ্রয়ী হজ প্যাকেজ যার সর্বমোট মূল্য 5,10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। মালিকরা রাজশাহী থেকে দূরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও শ্রমিকরা গাড়ি চালাচ্ছেন না। টানা কয়েকদিনে দূরপাল্লার বাস চলাচল না করায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার সকাল থেকে দূরপাল্লার কোনো বাসই ছেড়ে যায়নি রাজশাহী থেকে, তবে লোকাল বাস সার্ভিস স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের একটি অংশ জানায় ঢাকায় শ্রমিক নেতাদের নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে তারা তা মানেন না। ন্যায্য বেতন ও যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দেন তারা। দেশের বাইরের খবর, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। এই ঘটনায় কমপক্ষে 32 জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পসের সদর দপ্তরের কাছে বিস্ফোরক বোঝাই একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতিকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা বাহিনী 4 হামলাকারীকে হত্যা করে। হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান পাকিস্তানের সদস্য বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সারা দেশে টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। এছাড়া দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে বলে জানিয়েছে নজরদারি সংস্থা নেটব্লকস। এতে মোবাইল ইন্টারনেট এবং স্যাটেলাইট টিভির সম্প্রচার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তালেবান সরকার এখনও এর আনুষ্ঠানিক কারণ জানায়নি। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত 8টি ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সময় বিকাল 5টার দিকে ফাইবার অপটিক সেবা বন্ধ হয়ে যাওয়ায় ব্যাংকিং ও ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাজা শান্তি পরিকল্পনায় রাজি হওয়ার জন্য হামাসকে 3 থেকে 4 দিন সময় বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। ট্রাম্প বলেন, ইসরায়েলি ও আরব নেতারা তার পরিকল্পনাটি গ্রহণ করেছেন এবং সবাই এখন হামাসের জবাবের জন্য অপেক্ষা করছেন। ট্রাম্প জানান, হামাস রাজি না হলে খুব খারাপ পরিণতি হবে। এর আগে বৈঠকে গাজায় অভিযান বন্ধের লক্ষ্যে ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনায় সম্মতি জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শান্তি পরিকল্পনার মধ্যে রয়েছে চুক্তি কার্যকর হওয়ার 72 ঘন্টার মধ্যে হামাসকে জীবিত ও মৃত সব ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর, গাজা ও হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং হামাসের সব অস্ত্র, সুড়ঙ্গ ও সামরিক অবকাঠামো ধ্বংস করা। ঘরের মাঠে আগামী 9 অক্টোবর হোম ম্যাচ খেলার পর 14 অক্টোবর হংকং, চায়নায় গিয়ে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর 18 নভেম্বর ভারতের বিপক্ষে হোম ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। এফসি এশিয়ান কাপ বাছাইয়ের এই 3 ম্যাচ ঘিরে মঙ্গলবার ঢাকা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে জাতীয় ফুটবল দল। এর আগে সোমবার সন্ধ্যায় টিম হোটেলে ম্যানেজার আমির খানের কাছে রিপোর্ট করেন দলের 21 ফুটবলার। তবে প্রিমিয়ার লিগের দল মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের খেলোয়াড়দের ছাড়বে ম্যাচের 72 ঘন্টা আগে। এছাড়া হামজা চৌধুরী 6 অক্টোবর এবং সমিত সোম 7 অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন। সংবাদ শেষ করব যাত্রাপালার খবর দিয়ে। দুর্গোৎসবের উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে পরিবেশিত হল যাত্রাপালা মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। মঙ্গলবার বৃষ্টি উপেক্ষা করে এই আয়োজন দেখতে ভিড় করেন দর্শকরা। এ ধরনের আয়োজনে সম্প্রীতির বন্ধন খুঁজে পান তারা। মহিষাসুরের দম্ভ, দেবীর আবির্ভাব, আলোর মঞ্চে জীবন্ত হলো পৌরাণিক কাহিনী মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। একসময় গ্রাম বাংলার নানা আয়োজনে যে যাত্রাশিল্প বাঙালির বিনোদনের প্রাণ ছিল, সেটি এবার ফিরে এলো নগরীর বুকে।
এই আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির 2 দিনব্যাপী শারদীয় সাংস্কৃতিক উৎসব 2025। অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নের কথা জানালেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক। বাংলাদেশে আমরা সবাই এক হয়ে থাকবো, আমাদের দেশকে, আমাদের সংস্কৃতিকে ভালোবাসি, আমাদের সংস্কৃতির আদি যে শিল্প যে রূপ সেটাকে আমরা সামনে তুলে ধরবো। এরকম একটা যাত্রাপালা দেখতে পেরে খুবই খুশি, আর মহিলাদের তো বেশি খুশি লাগতেছে। সামাজিক সম্প্রীতিতে একটা মেলাবন্ধনের হওয়ার একটা সুযোগ হলো। মহা অষ্টমীতে পিরোজপুরের মাতা মঞ্জুলিকা ধর্মীয় নাট্য সংস্থার পরিবেশনায় একে একে মঞ্চে ফুটে এলো পৌরাণিক চরিত্রগুলো। ঢাকার মঞ্চে নিজেদের পরিবেশনা তুলে ধরতে পেরে আনন্দিত যাত্রাশিল্পীরা। এই আয়োজন আমাদের অনেক ভালো লেগেছে। ভবিষ্যতে এরকম আরও তারা কিছু আয়োজন করবে, যাত্রা শিল্পীদের পাশে থাকবে, এটাই আমি আশা করি। নতুন প্রজন্মে তো অনেকেই এই সমস্ত ঘটনা জানে না, এগুলো যদি ভালো মন দিয়ে দেখে তারাও শিখতে পারবে, এইটাই আমরা আশা করি। বাঙালি লোকজ ঐতিহ্য যাত্রাপালা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার মঞ্চে ফিরে আসায় দর্শকরা যেন খুঁজে পাচ্ছে আপন সংস্কৃতির রঙিন ছোঁয়া। শুধু উৎসবকে কেন্দ্র করে নয়, এ ধরনের আয়োজন সারা বছরই দেখতে চান দর্শকরা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আর এরই সাথে শেষ করব দীপ্ত সংবাদ, যে আবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান চায় বাংলাদেশ, জাতিসংঘে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান উপদেষ্টা। শান্ত হওয়ার পথে খাগড়াছড়ির পরিস্থিতি, দাবি পূরণের আশ্বাসে যুগ্ম ছাত্র জনতার অবরোধ স্থগিত। অনিয়ম ও দুর্নীতিতে আর্থিক খাতে তৈরি হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এদের শাস্তি নিশ্চিতের দাবি। পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি, পিআরে অশান্তি বাড়ে বলছে বিএনপি। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছে আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।